রাতের শেষ প্রহরে বাড়ির সব আলো নিভে থাকে। শুধু আমার ছেলের ঘরের জানালায় জ্বলতে থাকা সেই ক্ষীণ ম্লান আলোটা আমি প্রতি রাতে দেখি। আমি জানি সে ঘুমোয় না, কিন্তু কেন ঘুমোয় না সেটাই যেন আমি একমাত্র মা হয়েও জানি না। হ্যালো আমার দুষ্টু বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জীবনেও যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটা আমাকে দিতে পারো, আমি গল্প আকারে প্রকাশ করার চেষ্টা করব। গল্প পাঠানোর জন্য আমার চ্যানেলের বায়োতে লিংক দেয়া আছে, সেখানে ক্লিক করে সরাসরি গল্প পাঠিয়ে দিতে পারবে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যেও। তো চলুন বেশি কথা না বলে গল্পে জাম্প করা যাক। আমার নাম নীলা, বয়স 55 পেরিয়ে 56 চলেছে। অনেকেই আমাকে দেখে বলতে পারে, ভালো আছেন তো? ছেলে বড় হয়েছে, ভালো চাকরি করে, সংসার চলে আরামেই। কিন্তু মানুষ কি শুধু বাহিরের আলোয় দেখা যায়? ভেতরের অন্ধকার কেউ দেখে? আমার ছেলে আবরার, বয়স 27, বিশ্ববিদ্যালয় শেষে এখন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আমার সামনে সে খুব কম কথা বলে, যেন আমাদের মাঝখানে কথা না বলার শব্দের এক দেয়াল দাঁড়িয়ে আছে। কিন্তু সেই দেয়াল কবে, কিভাবে তৈরি হলো আমি সঠিকভাবে বলতে পারি না। হয়তো আমি নিজেই বুঝিনি কখন দূরত্বটা জমে উঠেছিল। 1. অদ্ভুত নীরবতা। আবরার সকালে খুব তাড়াতাড়ি উঠে, ফজরের আজান শেষ হওয়ার আগেই। আমার চোখ আধ খোলা থাকে তখন। আমি দেখি সে খুব আস্তে দরজা খুলে বারান্দায় যায়, দাঁড়িয়ে আকাশ দেখে। আমি জানি, কারণ আমিও আধো ঘমে তাকিয়ে থাকি। কিন্তু আমি কখনো তাকে জিজ্ঞেস করিনি, তুই কি দেখিস ওখানে, কারে খুঁজিস? জিজ্ঞেস করলেই কি সব প্রশ্নের উত্তর পাওয়া যায়? সত্যি বলতে আমি ভয় পাই, কারণ আমি জানি তার চোখে আছে এমন এক প্রকাশ যেটা আমি বুঝি, কিন্তু ভাষায় ধরতে পারি না। আমি মনে করি যখন আবরার খুব ছোট ছিল, 5-6 বছরের মতো, তখন সে সব সময় আমার হাত ধরে হাঁটত। স্কুলের ভিড়ে যদি হাত সরে যেত, সে তৎক্ষণাৎ আমার দিকে তাকাত, চোখে কেমন অদ্ভুত সহজ ভরসা। কিন্তু এখন সে আমার দিকে তাকায় খুব কম। আজকাল তার চোখে আমি দেখি কোনো কথাহীন দূরত্ব। মনে হয় সে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। হয়তো আমি তাকে কথাগুলো বলার জায়গাটা দিতে পারিনি। গল্পের এই অংশে আমি নিজেকে দোষ দিতে চাই না, আবার নিজেকে নির্দোষও বলতে চাই না। মানুষের সম্পর্ক কি শুধু সাদা কালো, মাঝখানে ধূসর থাকে না? সকালে আমি রুটি ভাজি, ডিম ভাজি, আর সে তাড়াহুড়ো করে ব্যাগ গুছায়। আমি বলি, আরও একটা রুটি নে, সারাদিন তো অফিসে থাকিস। সে মাথা নেড়ে বলে, হবে, দেরি হয়ে যাচ্ছে। আমি জানি কথা শুধু এইটুকু নয়, কিন্তু কথার বাড়ে না। আমি বলি না, আমার ভয় হয় যে তুই কিছু খাস না। সে বলে না, মা আমি ক্লান্ত। এই না বলা কথাগুলোই আমাদের ভর করে থাকে। প্রতিবেশীরা বলে, আবরার খুব ভদ্র ছেলে। বাহ, কেমন ধীর স্থির, মায়ের প্রতি শ্রদ্ধা দেখো। আমি হাসি। বাইরের মানুষ শুধু আচরণ দেখে, অভ্যাস দেখে, প্রদর্শিত আচরণ দেখে, কিন্তু আমার হৃদয়ের ভেতর আমি বুঝি আমাদের দুজনের মাঝে কত কথা জমে আছে। কিন্তু আজকাল আমি ভয় পাই, কথা শুরু করলে যদি ভুল হয়ে যায়। একদিন সন্ধ্যায় বারান্দায় বাতাসে সামান্য শীত লাগছিল। আমি বললাম, আবরার, আজ একটু আগে ফিরলি দেখছি। সে মৃদু হাসল। অফিস থেকে বের হওয়ার সময় খুব গরম ছিল, বৃষ্টি আসবে মনে হয়। তার হাসিতে এক ধরনের নীরবতা ছিল, যেন এই হাসি সত্যিকারের নয়, বাধ্যতামূলকও নয়, বরং এমন হাসি যা অভ্যাস হয়ে গেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ মনে হলো আমার বাড়ির বারান্দায় দেয়ালের কলাপাতা, বাতাসের শব্দ সবকিছু কথা বলছে, শুধু আমরা দুজন বাদ। কোনো একদিন রাত 11টা ছুঁই, আমি রান্নাঘরের সিঙ্কে গ্লাস ধুচ্ছিলাম। বাড়িটা নিস্তব্ধ। হঠাৎ আমি দেখলাম আবরার দাঁড়িয়ে আছে রান্নাঘরের দরজায়। তার চোখ দুটো ক্লান্ত কিন্তু গভীর। সে বলল, মা, তোমার হাত ধোয়া কাজটা এখনও আগের মতোই সুন্দর। আমি কিছু বলতে পারলাম না, কথা গলায় আটকে গেল, কারণ আমি বুঝলাম সে আমাকে অনেক কিছু বলতে চাচ্ছিল, কিন্তু শব্দগুলো আসেনি। আমি শুধু বললাম, শুয়ে পড়। সে মাথা নেড়ে দাঁড়িয়ে রইল 2 সেকেন্ড, তারপর চলে গেল। শেষ হয়ে গেল না বলা কথার আরেকটা মুহূর্ত। সেদিন রাত গভীর ছিল, বারান্দার দিকে আলো এসে পড়ছিল। আমি শুনলাম কারো ফোনে কথা বলার শব্দ। আমি জানি আবরারের কণ্ঠ। সে খুব আস্তে বলছিল, আমি বুঝতে পারি, কিন্তু বলার কি উপায়? কষ্ট তো হয়, কিন্তু আমি বলতে পারি না। আমি দরজার আড়াল থেকে শুনে ফেললাম,
কিন্তু আমি নিশ্চিত হতে পারলাম না সে কার সাথে কথা বলছিল, একটা পরিচিত নারী কণ্ঠ, নাকি বন্ধুর, নাকি নিজের মনকে বলছিল। আমি প্রশ্ন করতে চাইলাম, কিন্তু কি জিজ্ঞেস করব? তুই কার সাথে কথা বলছিলি? এই প্রশ্ন কি শুধু প্রশ্ন, নাকি সন্দেহের কাঁটা? সেই রাতে আমি প্রশ্ন করিনি, কিন্তু আমার মনে প্রশ্ন এঁকে বসে রইল, সে কি লুকায়? এবং এই লুকোনোটাই আমাদের মাঝের দূরত্বকে আরও গভীর করল। আমি শুয়ে থাকি, ঘুম আসে না। তার ঘরের আলো তখনও জ্বলছে। আমি বারবার মনে করি, আমাদের জীবনে একটা সময় ছিল যখন আমরা অনেক কথা বলতাম। আবরার স্কুল থেকে ফিরে এসে আমাকে বলতো, মা, আজকে স্যার আমাকে শোনালো। মা, আজ আমি মাঠে হেরে গেছি। মা, আমি আজ নতুন বানান শিখেছি। সেই কথার ধারা থেমে গেছে। এখন সে অনেক কথা মনে রাখে, কিন্তু বলে না। আর আমিও অনেক কিছু বুঝি, কিন্তু বোঝাই না। একদিন আলমারি পরিষ্কার করতে গিয়ে আমি এক পুরনো ডায়েরি পেলাম। ছাপ দেখে বোঝা গেল এটা আবরারের, কিন্তু আমি খুলিনি। খুলতে হাতে কাঁপছিল, কারণ আমি জানি সন্তানের ব্যক্তিগত জগতে প্রবেশ করা মানে কখনো কখনো এমন দরজা খোলা যা বন্ধ করার ক্ষমতা আমাদের থাকে না। আমি ডায়েরিটা হাতের তালুতে রেখে বসে রইলাম অনেকক্ষণ। ডায়েরির ওজনের চেয়ে তার ভেতরে থাকা অজানা কথার ওজন আমার বুকে চাপ দিচ্ছিল বেশি। হাওয়ার শব্দ হচ্ছিল জানালার পর্দায়। ঘরের ভেতর যেন গুমোট থমথমে একটা নীরবতা। আমি ডায়েরি খুললাম না, কিন্তু সেদিন রাতেই বুঝলাম কিছু একটা আছে যা সে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছে। কিন্তু কেন? কি সেটা? আমি কি জানতে চাই, নাকি জানতে ভয় পাই? এই প্রশ্নগুলো যেন আমার বুকের ভেতর ছায়া তৈরি করতে শুরু করল। পরদিন ভোরে আমি যখন বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকাচ্ছিলাম, আমি দেখলাম আবরারও দাঁড়িয়ে আছে ঠিক আমার ডান দিকে। আমরা দুজন একসাথে আকাশ দেখছিলাম, কিন্তু একে অপরের দিকে তাকাচ্ছিলাম না। আমি বললাম খুব আস্তে, আবরার, তুমি কি আমাকে কিছু বলতে চাও? সে থেমে গেল। তার চোখের পাতায় যেন ভারী কুয়াশা। ঠোঁট নড়ল, কিন্তু শব্দ এলো না। সে শুধু বলল, মা, তুমি বুঝবে না। এই তিনটি শব্দ আমার বুকের ভিতর তীরের মতো বিঁধে রইল। আর সেদিনই প্রথম আমি এক অদ্ভুত ভয় অনুভব করলাম। আমি কি সত্যি আমার ছেলেকে আর বুঝি না? সেদিন সকালটা অন্য রকম ছিল। বাড়ির উঠোনে হালকা আলোর মতো শান্তি ছিল, কিন্তু আমার মন যেন ভারী। রাতের কথাগুলো এখনো কানে ঘুরছিল, মা, তুমি বুঝবে না। এই কথাটার ভেতর কতটা নীরব আরতি ছিল, আমি তখনও সেটার গভীরতা মাপতে পারছিলাম না। আমি চা বানাচ্ছিলাম। কেটলির ফুটন্ত পানির শব্দ যেন বাড়ির নীরবতা ছিন্ন করে নিজেই কথা বলতে চাইছিল। আবরার টেবিলে বসল, মাথাটা নিচু। আমি খুব ধীর স্বরে বললাম, চিনি কম দেব তো? সে মাথা নেড়ে বলল, কম দিলেই হয়। এই ছোট্ট কথাটিতে কোনো বিশেষত ছিল না, কিন্তু আমি জানি কিছুদিন আগে সে বলেছিল, চিনি একটু বেশি দিও মা, আজকে দিনটা ভালো যাবে মনে হয়। সে কি এখন আর ভালো দিনের দিকে তাকায় না? এই প্রশ্ন মনে হালকা ব্যথা তৈরি করল। চায়ের কাপের শব্দ। চায়ের কাপটা টেবিলে রাখতেই একটা খুব হালকা শব্দ হল, কিন্তু সেই শব্দ যেন তার ভিতর কিছু স্মৃতি জাগিয়ে দিল। সে বলল, মা, আমি ছোটবেলায় যখন পড়তে বসতাম, তুমি খুব ধীরে ধীরে চা খেতা। আমি খেয়াল করতাম। আমি অবাক হলাম, সে খেয়াল করত? আমি ভেবেছিলাম ছোটবেলায় সে শুধু নিজের দুনিয়ায় থাকত। আমি আস্তে বললাম, তুই তখন খুব ছোট ছিলিস, তুই কি সেসব মনে রাখিস? আবরার হালকা হেসে বলল, সবটা মনে থাকে না মা, কিন্তু কিছু অনুভূতি হারায় না। এই কথাটা শুনে মনে হল সে কিছু বলতে চাচ্ছে, কিন্তু এখনো বলতে পারছে না। দায়েরের পাহাড়। আমি অনেক ভাবলাম, এই দূরত্ব কি শুধু আবরারের, নাকি আমারও? আমি কি কখনো তাকে নিজের অনুভূতি বলেছি? না, বলিনি। জীবনের অনেক বছর আমি নিজের কষ্ট, ভয়, অস্বস্তি সবকিছু নিজের ভেতরেই চেপে রেখেছি। ভাবতাম সন্তানের সামনে দুর্বলতা দেখানো যায় না, কিন্তু এখন বুঝি দুর্বলতা না দেখাতে গিয়ে আমি তাকে আমার মন থেকে দূরে সরিয়ে ফেলেছি। কখনো কখনো শক্ত থাকার ভানই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে। সন্ধ্যার আলোয়
সত্যের প্রথম ইশারা। সেদিন সন্ধ্যায় আকাশে গোলাপি রঙের মিশ্রণ ছিল। আবরার বাড়ি ফিরল একটু ক্লান্ত মুখে। আমি বললাম, আজ অনেক ক্লান্ত? সে একটু মাথা নেড়ে চুপ করে জুতো খুলতে লাগল। তার নীরবতার ভেতর একটা চাপা হাহাকার ছিল, আমি অনুভব করলাম। আমি সাহস করে বললাম, আবরার, আমি হয়তো অনেক সময় তোর কথা বুঝতে পারিনি। কখনো তুই বলতে চেয়েছিস আর আমি শুনি নাই। তাই যদি কিছু বলতে চাস, আমি আজ শুনব। আবরার থেমে গেল। ভাবলাম হয়তো সে কিছু বলবে, কিন্তু সে শুধু বলল, আমি একটু বাইরে হাঁটতে যাচ্ছি। আমার ভেতরটা শূন্য হয়ে গেল। জানালার ওপাশের আলো, স্মৃতি। রাত গভীর হল। আবরারের ঘরের আলো তখনও মৃদু জ্বলছে। আমি খুব আস্তে দরজার আড়াল দিয়ে তাকালাম। সে বসে আছে টেবিল ল্যাম্পের নিচে। তার সামনেই সেই ডায়েরি। সে পাতা উল্টাচ্ছে ধীরে, সতর্কভাবে, যেন প্রতিটি শব্দ তাকে ভিতর থেকে ছুঁয়ে যাচ্ছে। তার আঙুলগুলো থেমে গেল এক পাতায়। সে খুব ধীরে ডায়েরিটা বন্ধ করল। তার চোখ ভেজা। সেই মুহূর্তে আমার বুকটা হাহাকার করে উঠল। আমি আমার ছেলেকে ওর কষ্ট একা বহন করতে দিয়েছিলাম। আমার চোখে পানি চলে এলো। কিন্তু আমি ঘরে ফিরে গেলাম, কারণ আমি জানি কিছু কথার সময় নিজে বলে দেয়। জোর করলে সত্য ভেঙে যায়। পরদিন দুপুরে আমি রান্না করতে করতে বললাম, শোন, আজ খাওয়া দাওয়ার পর আমরা বারান্দায় বসি, সম্ভব? আবরার আমার দিকে তাকালো। তার চোখে ক্লান্তি নয়, একটা সতর্ক আশা ছিল। সে বলল, বসব। এটা ছিল প্রথম সম্মতি, প্রথম ছোট্ট সেতুর ইট। বারান্দার নীরব স্বীকারোক্তি। খাওয়া শেষে আমরা বারান্দায় বসলাম। বাতাস শান্ত, পাখিরা বাসায় ফিরছে। আবরার খুব ধীরে বলল, মা, তুমি কি জানো, আমি যখন ছোট ছিলাম, তুমি যখন রান্নাঘরে একা একা কাজ করতে, তোমার মুখে একটা ক্লান্ত হাসি থাকত। আমি চুপ। সে বলল, আমি তখন কিছু বুঝতাম না, কিন্তু মনে হতো তুমি হয়তো অনেক কিছু একা সহ্য করো, অনেক কথা মুখে না বলে রাখো। আমার শ্বাস থমকে গেল। আবরার তাকালো। আমি বড় হতে হতে শিখেছি, মানুষ কাজ দিয়ে যতটা শেখায়, তার চেয়ে বেশি শেখায় নীরবতা দিয়ে। আমি বললাম খুব আস্তে, তুই যা বলছিস সব সত্যি। সে মাথা নিচু করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মা, আমি ছোটবেলায় ভাবতাম, আমারও যদি তোমাকে কিছু বলতে পারতাম, যদি তোমার ভেতরের ব্যথার একটু ধাগ নিতে পারতাম। আমার চোখ ভিজে গেল। তার কথার ভেতরে আমি বহু বছরের ভালোবাসার স্তর অনুভব করলাম। সে বলল, কিন্তু তুমি কখনো আমাকে সুযোগ দাওনি মা। এই একটি বাক্য আমার ভেতরটা ভেঙে দিল, কারণ এটা সত্যি, ডায়েরির সত্য। আমি বললাম, ডায়েরিতে কি লিখিস আবরার? সে একটু থেমে বলল, ওটাই আমার বলা না হওয়া কথা মা। আমি বললাম, আমি কি পড়তে পারি? সে ধীরে বলল, তুমি যদি পড়ো তাহলে আর লুকোতে ইচ্ছে করবে না। আমি ডায়েরি খুললাম না। আমি শুধু বললাম, তুই যদি বলিস আমি শুনব। সে বলল, আমি ভয় পাই মা। আমি বললাম, আমি তোকে ভয় পাওয়ার মানুষ নই আবরার। আমি তোকে জন্ম দিয়েছি, কিন্তু তার আগে তোকে ভালোবেসেছি। সে মাথা তুলে তাকালো। তার চোখে জমে থাকা অশ্রুর আলোয় আমি আমার ছেলেকে দেখলাম, পুরোপুরি স্পষ্ট, নির্মল, সত্যের কণ্ঠস্বর। আবরার বলল, মা, আমি ক্লান্ত হই, সবসময় নিজেকে শক্ত রাখতে রাখতে, সবসময় ভেবে আমাকে কিছু বলতেই হবে না, আমাকে কাউকে বোঝাতে হবে না। আমি তোমার মতো হতে চেষ্টা করেছি, কিন্তু ধীরে ধীরে বুঝেছি, শক্ত থাকা মানে সব কথা চেপে রাখা নয়। আমার ঠোঁট কাঁপছিল। সে বলল, আমি তোমাকে বলতে চেয়েছি, আমি কখনো কখনো তোমাকে ভয় পাই, তোমার নীরবতাকে। আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি বললাম, আমিও তোকে ভয় পাই আবরার। ভয় হয় যদি তুই আমাকে ছাড়িয়ে দূরে চলে যাস, যদি আমি তোর জীবনে অপ্রয়োজনীয় হয়ে যাই। আবরার সাথে সাথে বলল, তুমি কখনো অপ্রয়োজনীয় নও মা। আমরা দুজন কথা বলছিলাম, কিন্তু কথা ছিল শুধু মাধ্যম। আসলে আমাদের চোখ, মুখ, নিঃশ্বাস সব কথা বলছিল। মিলনের মৃদু আলিঙ্গন। আমি শুধু হাত বাড়ালাম।
আবরার মাথা নিচু করে আমার কাঁধে মাথা রাখল। এ দৃশ্যটা কোনো নাটকীয় মুহূর্ত নয়, এটা ছিল বাস্তব, নীরব, মানবিক। আমাদের সম্পর্কের সব অশব্দ ব্যথা চুপচাপ ভিজে গেল ধীরে। যে দূরত্ব বছর ধরে বেড়েছিল তা ভাঙল বোঝাপড়ার ভেতর দিয়ে। শেষ বার্তা, গল্পের মানবিক শিক্ষা। স্নেহ, ভালোবাসা এগুলো অনেক সময় কথায় বলা যায় না, অনেক সময় সেগুলো গভীর নীরবতার ভেতর থাকে। কঠোরতা নয়, সাহসী হওয়া মানে হল যাকে ভালোবাসি তার সাথে সত্য কথা বলতে শেখা। ভালোবাসা মানে শুধু সঙ্গ নয়, বোঝাপড়ার সুযোগ দেওয়া। একজন মা এবং সন্তানের সম্পর্ক শুধু জন্মের বন্ধন নয়, এটা হলো মনের জায়গা দেওয়া। আর কেউ যদি আপনাকে বলে তুমি বুঝবে না, তখন রাগ নয়, বলবেন আমি বুঝতে শিখতে চাই। কারণ বোঝার চেষ্টা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। এই ছিল আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং RRR ভয়েস স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে কালকের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।